হাটহাজারী মাদ্রাসা আমাদের সরকার বিরোধী আন্দোলনের সংযুক্ত ছিল না। হোলি আর্টিজানের জঙ্গিরা তো মাদ্রাসা থেকে আসে। এই যে মামুনুল হক, এই যে ইসলামিক আমাদের যে ঐক্যজোটের তার ভাই মাহফুজুল হকের সাথে আমি নিজে আমার ঘরে বৈঠক করেছি, আলোচনা করেছি আমাদের বিশেষজ্ঞদেরকে একটা এতিমখানা খোলার অনুমতি নিতে। হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি চাইতে কঠিন। এনএসআই ক্লিয়ারেন্স, ডিজিএফআই ক্লিয়ারেন্স, নানান কিছু। কিন্তু আপনি যদি একটা মাদ্রাসা খুলে দেন, সেখানে এতিমখানা হিসেবে পরিচালনা করেন, কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে। আপনি চট্টগ্রামের মানুষ এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আপনার সরকার পতনের একটা বড় ভূমিকা রয়েছে এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেই অনেকেই এই প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তো আপনাদের সরকার দীর্ঘ একটা লম্বা সময় সরকারের দায়িত্ব থাকার পরেও আপনারা কেন এই শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় সংযুক্ত করতে পারলেন না, কিন্তু আপনারা তাদেরকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের সমমানের মর্যাদা দিয়ে আপনার দলের সভানেত্রী কওমি জননী উপাধি পেয়েছেন? যাদের কাছ থেকে আপনারা কওমি জননী উপাধি পেলেন তারাই আপনার সরকার পতনের একটা বড় প্রভাবক হিসেবে কাজ করলো। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? হাটহাজারী মাদ্রাসা আমাদের সরকার বিরোধী আন্দোলনের সংযুক্ত ছিল না, এটা অন্তত আমি আপনাকে বলতে পারি। কারণ সরকার বিরোধী আন্দোলনের বেশিরভাগটা কিন্তু রাজধানী কেন্দ্রিক ছিল, সেটা তারা স্থানীয়ভাবে করে থাকতে পারে। মাদ্রাসা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, এটা আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, যারা আমাদের ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়, সেখানে কিছু সুনির্দিষ্ট ধর্মীয় সাবজেক্ট থাকে, দাখিল, আলিম, ফাজিল, সেই পর্যায়ে সেখানে পড়াশোনা হয়। আরেকটা হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বা হস্তক্ষেপে পরিচালিত হয় না। কওমি মাদ্রাসাগুলো স্বাধীন স্বকীয় প্রতিষ্ঠান হিসেবে সেখানে বেফাক হাইয়াতুল উলাইয়া একটা কওমি মাদ্রাসা বোর্ড আছে, তারা সেটা পরিচালিত করে। তাদের শুধুমাত্র একটি ডিগ্রি, যেটাকে আমরা বলছি দাওরায়ে হাদিস, সেটা বিশেষ আইন পাশ করে মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ, সেই ক্ষেত্রে সেই স্বীকৃতিটা দেওয়া হয়েছে। কিন্তু তার পরবর্তী নিচের যে ধাপগুলো, সেগুলোর যে সিনক্রোনাইজেশন এবং সেগুলোর যে সমমান সৃষ্টি করা দাখিল পর্যায়ের সাথে বা এসএসসি পর্যায়ের সাথে, সেই কাজটা আমি দায়িত্ব নেওয়ার পর, আমি 5 মাস দায়িত্ব নেওয়ার পর আমি তাদের সাথে আলোচনা করে শুরু করেছিলাম। তাদের শিক্ষা পার্টের বিষয়ে আমি আলোচনা করতে পারবো না, এটা শুধু কওমি মাদ্রাসা বা মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে আলোচনাটা কেন আসবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীগুলো ছিল তাদেরকেও তো আমরা দেখেছি, তাদেরকেও বিভ্রান্ত করে মাঠে নামানোর কথা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মানে টুপি পরা, পাঞ্জাবি পরা শিক্ষার্থীকে আমি কেন বিভ্রান্তির দায় দিব, তাই না? কওমি মাদ্রাসা একটা, সেখানে কারণ হচ্ছে এই আন্দোলনের আরেকটা কথা বলছি, আমাদের সরকারের কোন পর্যায়ে কিন্তু কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভব না, কারণ সেই অর্থে কিন্তু বিসিএস শিক্ষা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু কওমি সনদগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। তো আমি বারংবার বলবো, আমরা কিন্তু এই ন্যারেটিভটি কেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো? মাদ্রাসা মানি হচ্ছে জঙ্গিবাদের একটা এটা এই ক্ষেত্রে আমি মানে কেউ দেখলেই এটা সম্পূর্ণ ভুল, তাকে রাজাকার এবং জঙ্গি বলে তকমা দেয়া হয়। এটি আপনাদের এটা সম্পূর্ণভাবে ভুল। না, এটা আমাদের সময়ে প্রতিষ্ঠিত হয়নি। এটি কিছু অতি প্রগতিশীল, অতি কট্টর পশ্চিমা গোষ্ঠী যারা আমাদের দেশকে নিয়ে খেলতে চায়, তারা সেটাকে প্রতিষ্ঠিত করেছে। আমি তো চট্টগ্রামে, আমরাও তো মাদ্রাসা চালাই, আলিয়া মাদ্রাসা। আমাদের চট্টগ্রামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে। সুন্নি যারা তরিকার মানুষ, তারা সেখানে পড়াশোনা করাচ্ছেন এবং পড়াচ্ছেন। অনেক আলেম ওলামা বৃন্দের সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক আছে। এবং এখানে বারবার শুধু মাদ্রাসার কথা বললে সেখানে বলা হচ্ছে যে তারা সরকারের বিরুদ্ধে গিয়েছে। হোলি আর্টিজানের জঙ্গিরা তো মাদ্রাসা থেকে আসেনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উচ্চবিত্ত মধ্যবিত্তদের সন্তানরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে সেখানে নেমেছে। প্রতিবাদ করার জন্য শিক্ষার্থীরা অনেক জায়গা থেকে সেখানে বিভ্রান্ত হয়ে নেমে এসে লাশ হয়েছে। সেটা মাদ্রাসার ক্ষেত্রে হয়েছে, সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে। আমি মাদ্রাসা, এখন অন্তর্বর্তী সরকার তো এদেরকে জঙ্গি বলছে না, আপনি কেন জঙ্গি বলছেন? আমরা দেখছি আমি তো কখনোই জঙ্গি বলিনি। না, আমি তো মাদ্রাসার শিক্ষার্থীকে জঙ্গি বলিনি। যে জঙ্গি, সে আমার দলেও থাকতে পারে, সে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতেও থাকতে পারে, বা
আপনার আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থাকতে এই পারে, যে ঢাকা লক্ষ বিশ্ববিদ্যালয় থাকতে লক্ষ পারে। শিক্ষার্থী মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ কি? আপনি শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তাদেরকে রাষ্ট্রযন্ত্রে কাজের ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের কি পরিকল্পনা আপনি নিয়েছেন? তারা কি মাদ্রাসায় পড়াশোনা করে কি শুধুমাত্র মসজিদের ইমামতি করবে বা মুয়াজ্জিনগিরি করবে, মানুষের বাসায় মিলাদ পড়িয়ে পকেটে 50 পাউন্ড বা 500 পাউন্ড নিয়ে চলে আসবে, নাকি রাত গভীর হলে তারা ওয়াজ করে টাকা ইনকাম করবে? তাদের কর্মসংস্থানের কি পরিকল্পনা আপনি নিয়েছিলেন? হ্যাঁ, যেহেতু কওমি মাদ্রাসাটা আমাদের সরকারের সরাসরি অধীনে ছিল না, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আমি হিফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথেও বসছি যে কওমি শিক্ষাকে সমমান দেওয়ার ক্ষেত্রে তাদের যেই শিক্ষাটা দেয়া হচ্ছে, কি পড়াচ্ছে সেটা যাতে করে তারা আমাদের সাথে শেয়ার করেন, এবং আমরা যাতে করে ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী তাদের যেই 15 বছর বয়সে কি কি দক্ষতা অর্জিত হচ্ছে, তাদের 18 বছর বয়সে কোন দক্ষতা অর্জিত হচ্ছে, 11 বছর বয়সে কোন দক্ষতা অর্জিত হচ্ছে, সেটা যদি আমি নিরূপণ করতে পারি, তাহলে আমি কিন্তু তাকে স্বীকৃতি দিতাম। সে প্রাথমিক পর্যায়ে শেষ করেছে, সে নিম্ন মাধ্যমিক শেষ করেছে, সে মাধ্যমিক শেষ করেছে, সে উচ্চ মাধ্যমিক শেষ করেছে। হয়তো উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাটা তারা সেখানে দিচ্ছিলেন না। সেই লক্ষ্যে আমি কিন্তু হিফাজতে ইসলামের নেতৃবৃন্দ থেকে শুরু করে এই যে মামুনুল হক, এই যে ইসলামিক আমাদের যে ঐক্য জোটের তার ভাই মাহফুজুল হকের সাথে আমি নিজে আমার ঘরে বৈঠক করেছি, আলোচনা করেছি আমাদের বিশেষজ্ঞদেরকে দিয়ে, এবং ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ডের বিশেষজ্ঞবৃন্দ এবং মৌলানা উবায়দুল হক, যেকোনো উবায়দুর শিক্ষা রহমান। প্রতিষ্ঠানের, আপনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের আমি রেগুলেটরি একটু বডি শেষ আছে। করি, আমি একটু শেষ করি। আমি বিশিষ্ট আলেম জনাব মাহমুদুর রহমান সাহেবের সাথে আমি গিয়ে দেখা করেছি। আমি তাদেরকে হস্তক্ষেপমূলক না, তাদেরকে আস্থায় নিয়ে, এবং কিছু কিছু বিতর্কিত বিষয় আমাদের বইগুলোতে ছিল সেগুলোকেও বাদ দেওয়ার জন্য, যেমন শরীফ শরীফার যে গল্পটা, সেটা কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি করেছে, সেটাকে বাদ দেওয়ার জন্য কিন্তু আমি কাজ শুরু করেছিলাম। এবং কিছু কিছু বিতর্কিত বিষয় আলেম ওলামাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি কাজ করার জন্য আমরা সিনক্রোনাইজ করানো তাদের কারিকুলাম, যাতে করে আমার বিদ্যালয় সমমান পর্যন্ত শিক্ষা দেয়া হয়েছে, এই সার্টিফিকেশনটা আমি করতে পারলে তারা যে কোনো কাজে চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন। নয়তো শুধুমাত্র দিনই দাওয়াত ছাড়া এই সন্তানদের আর কোনো ধরনের কর্মসংস্থান নেই, যেটা আমাদের দেশের জন্য যেমন একটা করে সামাজিক অস্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিস্থিতি, আবার তাদেরও ব্যক্তিগত জীবনে একটা সন্তান সে মাস্টার সমমান দাওরায়ে হাদিস পাশ করেছে কিন্তু দারোয়ানের চাকরিও পাচ্ছে না, এটা তো অসম্মানজনক। তো সেটা নিরসন করার জন্য আমি কিন্তু কওমি মাদ্রাসাগুলোর যারা শিক্ষাবিদ আছেন, আমি রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা বলবো না, শিক্ষাবিদদের সাথে কাজ শুরু করেছিলাম, কিন্তু সেই কাজটা সম্পন্ন করা 5 মাসে আমার পক্ষে সম্ভব হয়নি। না, এর বাইরেও এই যে মাদ্রাসার অর্থায়ন কোথা থেকে আসছে, যেমন শিক্ষাঙ্গনগুলোতে কিভাবে ফান্ডিং হয়, সরকার এমপিওভুক্ত হলে সরকার বেতন দিচ্ছে বা সরকার একটা সাবসিডি দিচ্ছে, তাদের টিউশন ফি নিচ্ছে। কিন্তু মাদ্রাসাগুলোর, কওমি মাদ্রাসাগুলোর বিশেষ করে অর্থ সহায়তা কোথা থেকে আসছে, সরকারের তো কোনো মনিটরিং ব্যবস্থার মধ্যে নাই। এবং আ আ আপনার বাবা মারা গেছেন, আপনি একটা মাদ্রাসায় দান করে দিলেন, ওনারা খাওয়ালেন। এখন এই দানের অর্থ তো সাধারণ নাগরিকের। তো সাধারণ নাগরিকের অর্থ যেখানে যাচ্ছে তার তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এবং যেই মা তার সন্তানকে সেখানে দিচ্ছেন, তিনি হয়তো কোনো একটা গার্মেন্টস এ কাজ করতে যাচ্ছেন, তার সন্তানকে সেখানে দিয়ে যাচ্ছেন। কারণ তার সন্তানকে রাখবার জন্য কোনো ডে কেয়ার সেন্টার নাই। তো রাষ্ট্র এই দায়িত্ব পালনে কেন ব্যর্থ হলো, ডে কেয়ার সেন্টার তৈরি করতে পারছে না, এবং তাকে, তার বাচ্চাটি রাখবার জন্য রাষ্ট্র তাকে কোনো সাবসিডিও দিচ্ছে না। আবার একজন সন্তান যদি কোনো বাবা-মা তাকে খাওয়াতে পড়াতে না পারে, সেই আশ্রয় সুবিধাটাও রাষ্ট্র দিচ্ছে না। আপনি মাদ্রাসাতে গিয়েই বাচ্চাটাকে দিয়ে দিতে হচ্ছে। আমি একটা মাদ্রাসায় গিয়ে দেখলাম, বলে যে বাচ্চাগুলো কোথা থেকে এনেছে? কয় রেল স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছি, ওরা ওখানে খেতে পারছে না। তো রেল স্টেশনে বাচ্চারা ঘুমায়, রাত্রি যাপন করে, তার বাবা নাই, মা নাই। তো মাদ্রাসা গিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে তুলে এনে সেখানে শিক্ষার ব্যবস্থা নিতে পারে, রাষ্ট্র তাহলে কোথায়? রাষ্ট্রের যে এই পরিমাণ বিস্তৃত সক্ষমতা সেটা কিন্তু তৈরি হয়নি। যেহেতু তৈরি হয়নি তখন পর্যন্ত আমার যেটা সমাধানটা, যেটা আমি প্রস্তাব করেছিলাম, সেটা হচ্ছে রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধির আগে যারা এই মহৎ কাজটা করছে, একদিক থেকে তো আপনাকে এটা মানে বিশ্বাস এবং
গ্রহণ করতে হবে এই শিশুদেরকে, এই যে আমার গার্মেন্টস এর কর্মী থেকে বলি বা স্টেশন থেকে কুড়িয়ে নিয়ে আনা বলি বা এতিম শিশুদেরকে তো এই এই প্রতিষ্ঠানগুলো, শিক্ষাটা আমি বলছি না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা রাখছে, পড়াচ্ছে, খাওয়াচ্ছে এবং তারা লিল্লা বোর্ডিং বলা হয়, ফি সাবিলিল্লাহ, দান খয়রাতের মাধ্যমে সেটা পরিচালনা করছে। কিন্তু তারা আসলে কি পড়াচ্ছে সেটা মনিটরিং আমরা করতে পারি। আপনি তো তাকে খাওয়া পড়াই দিতে পারতেছেন না, আপনি তার পড়ার খবর কিভাবে নিচ্ছেন? সে রাত্রি যাপন করার তার মাথার উপর শেড নাই, তার 3 বেলা খাওয়ার সুবিধা নাই। আগে তো আপনি সেই মৌলিক সুবিধা নিয়ে তারপরে আপনি তৃতীয় অবস্থান হচ্ছে শিক্ষা। সেক্ষেত্রে আপনি আগে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব নিবেন, তারপর পড়াশোনার খবর নেবেন। আপনি আগে পড়াশোনার খবর নিলে তো সেই খবর দেবে না। সেটা আমি বলছি, সামাজিকভাবে এই প্রতিষ্ঠানগুলো সেই দায়িত্বগুলো পালন করছিল সামাজিকভাবে। সব দায়িত্ব ব্যর্থ কিনা আমার প্রশ্নটি হচ্ছে, এই জনগোষ্ঠীকে রাষ্ট্রের সেই সক্ষমতাটা কেন দায়িত্ব নিচ্ছে না? এত বিশাল জনগোষ্ঠীকে ভরণ পোষণের দায়িত্বটা রাষ্ট্রের ছিল, আমি যে পর্যায়ে ছিলাম সেখানে কিন্তু ছিল না। এবং আমাদের যে আমলাতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় বিষয়গুলো, যেমন একটা এতিমখানা খোলার অনুমতি নিতে, হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি চাইতে কঠিন, এনএসআই ক্লিয়ারেন্স, ডিজিএফআই ক্লিয়ারেন্স, নানান কিছু। কিন্তু আপনি যদি একটা মাদ্রাসা খুলে দেন, সেখানে এতিমখানা হিসেবে পরিচালনা করেন, কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হয় না। এই যে ইনফর্মাল কেয়ারটেকার সেক্টর, এটা এত বেশি আমাদের বেড়ে গিয়েছিল এবং আমাদের সাধারণ জনগণ অর্থনৈতিকভাবে যেহেতু একটু সমৃদ্ধি পাচ্ছে, সেখানে দান খয়রাত করতে প্রচুর। এই যে একটা সোশ্যাল সেক্টর তৈরি হয়েছে, প্রাইভেটে সোশ্যাল সেক্টর তৈরি হয়েছে, আমার সুপারিশটা ছিল তাদেরকে মনিটরিং মধ্যে আনা। তাদের দায়িত্ব রাষ্ট্র রাতারাতি নিয়ে ফেলতে পারবে না, রাষ্ট্র যেটা পারবে না সেটা তো নিয়ে ফেলতে পারবে না। আমরা তো, আপনি ইউনাইটেড কিংডমের সরকারও সারা পৃথিবী থেকে শোষণ করে শত শত বছর, সেখানে এখনো তারা সঠিকভাবে রাষ্ট্র সব দায়িত্ব নিতে পারেনি। সেখানে বাংলাদেশের মতন রাষ্ট্র আমরা মাত্র এখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিলাম, তখন তাদেরকে যদি আমি প্রত্যাশা করি সকল শিশুর দায়িত্ব নিবে করছেন, ডোনেশনটা তো সাধারণ জনগণের কাছ থেকে যাচ্ছে, আপনি কুরবানির চামড়াটা তো আপনি দিচ্ছেন, কিন্তু রাষ্ট্র সেই কাঠামোটি তৈরি করতে ব্যর্থ হয়েছে কিনা? মনিটরিং এর ক্ষেত্রে কি পড়াবে, তাদেরকে আইডেন্টিফিকেশন এবং তাদের ডেটাবেস ক্রিয়েট করা, তাদেরকে রেজিস্ট্রেশন ক্রিয়েট একটা সিস্টেমের মধ্যে আনা, সেটা আমি মনে করি ব্যর্থ হয়েছে, অবশ্যই হয়েছে। সেই বিষয়গুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে ঢাকার যদি পতন হয় সেটা এই সমস্ত সেক্টর থেকে হওয়ার সম্ভাবনা আছে। তো সেইগুলো আমরা কিন্তু আমি মনে করি আমাদের ভবিষ্যতের কথা ভেবে সেগুলো আমাদের করার পরিকল্পনাটা ছিল। আমাদের সেই সক্ষমতাটা থাকলেও এই সেক্টরটি, কওমি মাদ্রাসা কিন্তু চাইনি আমি তাকে কোনোভাবে মনিটরিং এর মধ্যে আনি, এবং আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু এখানে কনফ্রন্টেশন না করে আস্থায় নিয়ে কাজটা করার আমরা চেষ্টা করেছি, যেটার কাজটা আমি শুরু করেছিলাম। রাষ্ট্র আপনার যেখানে কোনো কন্ট্রিবিউশন নাই, কেউ যদি সামাজিক দায়বদ্ধতা থেকে কোনো একটি বাচ্চার দায়িত্ব নেয়, সেখানে আপনি জানতে চাইতে পারবেন না আসলে তিনি কি খাওয়াচ্ছেন, তিনি কি পড়াচ্ছেন? না, অবশ্যই পাবো। না, আপনি করতে পারবেন না। তো আপনি তো সেই জায়গাতে আসলে নজরই দেননি। না, রাষ্ট্রের প্রত্যেক শিশুই কিন্তু রাষ্ট্রের শিশু, সেটা সেই মাদ্রাসারও শিশু না, স্কুলের শিশু না, সেটা রাষ্ট্রের শিশু, সে একটা নাগরিক, তাই না? সেটা মনিটরিং করা, তাকে কি সেখানে নিয়ে গিয়ে অত্যাচার করছে, নির্যাতন করছে, কি পড়াচ্ছে, জঙ্গিবাদে দিচ্ছে নাকি ধর্মীয় শিক্ষা দিচ্ছে, সেটা মনিটরিং করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। তো রাষ্ট্র সেখানে তার সেই সক্ষমতাটা, রিসোর্সটা নেই 25 থেকে 30 লক্ষ শিক্ষার্থীকে যারা ঝরে পড়েছে সমাজের, এতিম বা পিতৃমাতৃ পরিচয়হীন, তাদেরকে লুক আফটার করার ক্ষেত্রে আপনি জয় বাংলা কনসার্টের নামে কোটি কোটি টাকা খরচ করলেন। আপনি আপনার প্রতিষ্ঠানের আমি আপনাকে চাইনি বিব্রত করতে, 100 কোটি টাকা বাজেট ছিল আপনার এই যে কারিগরি শিক্ষার প্রচারের জন্য। সেই 100 কোটি টাকা বাজেট, কারিগরি শিক্ষার প্রচারের জন্য 100 কোটি টাকা কখনো বাজেট হয়নি, এটা আপনি কোথায় দেখেছেন? একটি প্রতিবেদনে পেয়েছি, আপনি চাইলে আমি একটু খুঁজে দেখাতে পারি। 100 কোটি টাকার তো কোনো বাজেটই নেই কারিগরি শিক্ষার প্রচারের জন্য। এমন কি প্রচার যে সেটা 100 কোটি টাকার বাজেট হবে? যেখানে মননশীল মানুষ চর্চার জন্য
আপনাদের চেষ্টা থাকা দরকার ছিল শিক্ষা মন্ত্রী হিসাবে, শিক্ষা উপমন্ত্রী হিসাবে। সেই জায়গায় একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে যে সন্তানের মাথা নত হয়ে যাওয়ার কথা ছিল, সেই শিক্ষককে আপনি চেয়ার থেকে টেনে তুলে নিয়ে আনছেন। এটি তো আপনি কোনো আইন দিয়ে করতে পারবেন না। তার মননশীল চর্চাটি আপনি করতে ব্যর্থ হয়েছেন। তো সেই জায়গাতে আপনারা নজর দিতে পারেননি বলেই তো আপনাদের আজকের এই অবস্থা। কারণ আমার তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে কখনোই নিয়ন্ত্রণ ছিল না। কেন নিয়ন্ত্রণ ছিল না? সেটা একটা বড় ম্যাক্রো ফেলিয়ার। আমার 30,000 শিক্ষা প্রতিষ্ঠান সেকেন্ডারি এডুকেশনের, সেটা তো আমার জাতীয়করণ করে ফেলা উচিত ছিল। আমি পদ্মা সেতু তৈরি করলাম, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ন্যাশনালাইজড আমি করে ফেলতে পারতাম, যেই সিদ্ধান্তটা আসলে এই সরকার নিয়েছিল, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে 30,000 শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো এমপিওভুক্ত অর্থাৎ অনুদানে পরিচালিত হয়, তারা সবটাই তিনি রাষ্ট্রের অধীনে নিয়ে আসবেন। রাষ্ট্রের অধীনে নিয়ে আসলে কি হবে? বিনামূল্যে আমি সেই শিক্ষাটা দিতে পারবো। এখন রাষ্ট্র অনুদান দিত, শিক্ষকরা সেই এমপিওভুক্ত হিসেবে বেতন পেত, অনেক সময় পাওয়ার ক্ষেত্রে গড়িমসি থাকতো, কিন্তু সেটা যদি রাষ্ট্র নিয়ে ফেলতো, আমি পদ্মা সেতু যদি বানাতে পারি, পুরো সেকেন্ডারি এডুকেশন কেন আমি সেটা নিতে পারবো না? এই যে একজন এখানে বোধহয় প্রশ্ন করছেন, সেই প্রতিশ্রুতি দেওয়ার বাস্তবায়ন করার পর্যায়েই তো আমরা যেতে পারিনি। আমরা 5 মাস, সেই 5 মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় জাতীয়করণ করে ফেলার সিদ্ধান্তের জায়গায় তো আমরা যেতে পারিনি। বাজেট অ্যালোকেশনের বিষয় থাকে, তবে এটা নীতিগতভাবে আমার সরকারের সিদ্ধান্ত ছিল, আমার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছিল। আমরা যেহেতু পদ্মা সেতু বানিয়ে ফেলেছি, আমার 30,000 শিক্ষা প্রতিষ্ঠান আমি যদি সরকারিকরণ করে ফেলতে পারতাম, শিক্ষাটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে হয়ে যেত। তখন সন্তানদেরকে কওমি মাদ্রাসায় বিনামূল্যে পড়ানোর মানসিকতাও আমার থাকতো না, এবং আমার সন্তানকে আমি তার পুষ্টি, তার ন্যূনতম শিক্ষা, এডিশনাল এডুকেশন, সেগুলো পিছনে বিনিয়োগ করতে পারতাম। এখন যেটা হয়েছে, আমাদের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকার অনুদান দিচ্ছে, বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে, শিক্ষকরা নিগৃহীত হচ্ছে, এবং শিক্ষার্থীরা মানে তার নির্ধারিত বেতনের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে তাকে পড়তে হচ্ছে। চারিদিকেই লস, পুরো সিস্টেমটাই লস। এই সিস্টেম লসটা নিরোধ করার জন্য কিন্তু আমাদের সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই সিদ্ধান্তটা আমরা বাস্তবায়ন করে যেতে পারি।